স্টাডি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি তোমাদের প্রস্তর যুগ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি মধ্যপ্রস্তর যুগ অর্থাৎ এর আগের ক্লাসে প্রাচীন প্রস্তর যুগ নিয়ে আলোচনা হয়েছে। আজকের ক্লাসে তোমাদের আমি মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ সম্পর্কে জানবো, বেসিক্যালি ইন্ডিয়ান পার্সপেক্টিভে। আজকের ক্লাসে আমরা কোন কোন মেসোলিথিক এজের কোন টপিকগুলো কভার করব দেখো। আজকে আমরা ফার্স্ট দেখব মেসোলিথিক এজের ফিচার্স কি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে মধ্যপ্রস্তর যুগের কি বৈশিষ্ট্য ছিল, তার সঙ্গে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যের মধ্যে কি পার্থক্য রয়েছে। অর্থাৎ প্যালিওলিথিক অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগের মধ্যে তাদের কি পার্থক্য রয়েছে সেটা দেখব, প্লাস মধ্যপ্রস্তর যুগের কি বৈশিষ্ট্য রয়েছে সেটা আমরা দেখব। নেক্সট হচ্ছে তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করত শিকার করার জন্য, কি ধরনের প্রযুক্তি ব্যবহার করত সেই শিকারকে ধরার জন্য, এবং প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যপ্রস্তর যুগে এসে কি পরিবর্তন ঘটেছে তাদের এই প্রযুক্তিগত ক্ষেত্রে। তাদের বিভিন্ন ধরনের টুলস গুলো যেগুলো নির্মাণ করেছে সেগুলোতে কি প্রযুক্তিগত পরিবর্তন এসেছে সেটা আমরা দেখব। নেক্সট আমরা দেখবো সাবসিস্টেন্স প্যাটার্ন, অর্থাৎ বেসিক্যালি এখানে আমরা দেখবো তারা কিভাবে বসবাস করত, তাদের প্র্যাকটিস কি ছিল, তাদের রিচুয়ালস কি ছিল, তাদের হ্যাবিটেশন কি ছিল, এই বিষয়গুলো দেখবো। অর্থাৎ তাদের জীবন এবং জীবিকা সম্পর্কে আমরা এই জায়গায় দেখবো। নেক্সট সবশেষে আমরা কিছু সাইটস, তার যে গুরুত্বপূর্ণ অর্থাৎ কোথায় কোথায় মেসোলিথিক এজের নিদর্শন পাওয়া গেছে এবং কি পাওয়া গেছে সে বিষয় সম্পর্কে আলোচনা করব। এবং সবশেষে তোমাদের আমি একটা ম্যাপের মধ্যে দিয়ে দেখাবো যে কোথায় কোথায় এই মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। তাহলে আমি একটু সামারাইজ করে দিই। আজকে আমরা যে বিষয়গুলো দেখব, ফার্স্টলি আমরা দেখব মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য কি ছিল। দেখো, ফার্স্টলি আমরা দেখছি যে মেসোলিথিক এজ, তাই তো? মেসোলিথিক এজের বাংলা প্রতিশব্দ হলো মধ্যপ্রস্তর যুগ। এই মধ্যপ্রস্তর যুগের ফার্স্ট যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখছি যে এই মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে আমি একটু তোমাদের বলে নেই। এটা স্টার্ট হয়েছিল কখন? এই মধ্যপ্রস্তর যুগের শুরুবাত ঘটে খ্রিস্টপূর্ব ৮০০০ বছর পূর্বে, অর্থাৎ ৮০০০ খ্রিস্টপূর্বাব্দে এই মধ্যপ্রস্তর যুগ শুরু হয়। কেন আমরা প্রাচীন প্রস্তর যুগ থেকে মধ্যপ্রস্তর বলছি? কারণ তোমরা জানো যে যুগ বিভাজন রয়েছে, অর্থাৎ প্লিস্টোসিন এরা অর্থাৎ তুষার যুগ, অর্থাৎ ঠান্ডা, এই টাইমে পৃথিবী ছিল ঠান্ডা। তারপরে হয় হোলোসেন এরা, তাই তো? অর্থাৎ পৃথিবী উষ্ণ হতে শুরু করে। ঠিক যখন পৃথিবী উষ্ণ হতে শুরু করে অ্যারাউন্ড প্রায় এই ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে পৃথিবীর উষ্ণতা বাড়তে শুরু করে। এবং এই যে টাইম পিরিয়ডটা, অর্থাৎ খ্রিস্টপূর্ব ৮০০০ শতকে এসে পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হতে থাকে, এখান থেকে শুরু করে পৃথিবীতে এগ্রিকালচার যখন স্টার্ট হয়, মানুষ যখন কৃষিকাজ করতে শেখে, ঠিক এই পিরিয়ডটা, অর্থাৎ পৃথিবীর উষ্ণ হওয়া থেকে এগ্রিকালচার আসার আগে পর্যন্ত যে সময়সীমা, যে পিরিয়ডটা, সেটাই আমরা মধ্যপ্রস্তর যুগ বলে চিহ্নিত করি। নেক্সট এই টাইমে এটাকে আমরা বলি ট্রানজিশনাল ফেজের একটা এরা। কেন মধ্যপ্রস্তর যুগকে ট্রানজিশনাল ফেজ বলে? কারণ এখানে দুই ধরনের আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। কি পরিবর্তন? যে এর আগে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগে আমরা যেটা দেখেছি, সেখানে দেখেছি যে এই টাইমে ঠান্ডা ছিল, এই জায়গায় এসে পৃথিবী উষ্ণ হতে শুরু করছে এবং ধীরে ধীরে এগ্রিকালচারের দিকে ডেভেলপ করছে। এই যে মাঝের পিরিয়ডটা ট্রানজিশনাল ফেজ এই কারণে বলা হচ্ছে, অর্থাৎ একটা জিনিস থেকে আরেকটা জিনিসে পরিবর্তন হচ্ছে। এরপরে আমরা যখন নবপ্রস্তর যুগ দেখবো, সেখানে দেখবো যে ব্যাপক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট চলছে। তোমাদের এর পরের ভিডিও আসতে চলেছে নবপ্রস্তর যুগ। তোমরা যদি এই চ্যানেলটিকে ফলো করো তাহলে হিস্ট্রির পুরো অ্যানসেন্ট থেকে মডার্ন পর্যন্ত সমস্ত বিষয় তোমরা এখানে পেয়ে যাবে। নেক্সট এই টাইমে কি হয়েছিল, মধ্যপ্রস্তর যুগে কি হয়েছিল? টেম্পারেচার রাইজ করতে শুরু করেছিল। দেখো, টেম্পারেচার যখন রাইজ করতে শুরু করবে, অর্থাৎ যখন পৃথিবীর উষ্ণতা বাড়তে শুরু করে, তখন পৃথিবীতেও কিছু পরিবর্তন আসতে শুরু করে। টেম্পারেচার রাইজ করার জন্য বা উষ্ণতা বাড়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে বেশ কিছু ফ্লোরা এবং ফানা, অর্থাৎ বেশ কিছু উদ্ভিদ এবং প্রাণীর আবির্ভাব ঘটে, যেটা এর আগে কখনো ঘটেনি। বুঝতে পেরেছো? ফ্লোরা আসে, ফানা আসে বিভিন্ন ধরনের আহ, তাদের রাইস এবং টেম্পারেচার ডেভেলপমেন্ট করার জন্য। এবং
আহ, এই যে ডেভেলপমেন্টটা, এটা কিন্তু মানুষের জীবন ও জীবিকায়ও একটা পরিবর্তন আসে। নেক্সট আমরা কি দেখতে পাই, ক্লাইমেট চেঞ্জের হাত ধরে তাদের যে হান্টিং প্যাটার্ন, সেটাতেও কিন্তু একটা পরিবর্তন আসে। কি ধরনের পরিবর্তন আসে হান্টিং প্যাটার্নে আমরা যেটা দেখেছি প্যালিওলিথিক, তোমার হচ্ছে পুরাতন প্রস্তর যুগে আমরা দেখেছি তারা বড় বড় ধরনের পশুকে শিকার করত। কিন্তু মধ্যপ্রস্তর যুগে এসে তাদের হান্টিং প্যাটার্ন অর্থাৎ তাদের শিকার করাতে একটা পরিবর্তন আসতে শুরু করে। কি পরিবর্তন আসে, যে তারা এই বড় বড় পশু শিকার করার থেকে তারা ছোট পশুকে শিকার করা অতি মানে গুরুত্ব দিয়ে তারা এটা বিচার করতো, এবং তারা সেদিকে নজর দিয়েছিল। তারা সেগুলোকে শিকার করা গুরুত্ব। এবার দেখো, বড় পশুকে শিকার করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ছোট পশুর দিকে যাচ্ছে, শিকারের দিকে তারা হাত বাড়াচ্ছে। নেক্সট হচ্ছে আমরা দেখতে পাই একটা ডেমোগ্রাফিক চেঞ্জ ঘটে, অর্থাৎ জনসংখ্যার একটা পরিবর্তন ঘটে। পুরাতন প্রস্তর যুগে ভারতবর্ষের যে জনসংখ্যা ছিল তার থেকে মধ্যপ্রস্তর যুগে জনসংখ্যার গ্রোথ অর্থাৎ জনসংখ্যা অনেক বৃদ্ধি পায়। তার কারণ কি, তাদের বেটার হেলথ, বেটার ফুড, অর্থাৎ তারা ভালো খাবার পেয়েছে, হ্যাঁ, এবং পৃথিবী উষ্ণ হয়েছে, ভালো খাবার পেয়েছে, এবং তাদের হেলথ ভালো হয়েছে। এবং হেলথ বাড়ার ফলে তাদের যে মৃত্যু হার সেটা অনেকটা কমে গেছে, যার ফলে ডেমোগ্রাফিক প্রোফাইলে অর্থাৎ জনসংখ্যা বা জনঘনত্বে একটা পরিবর্তন আসতে শুরু করে মেসোলিথিক পিরিয়ডে। নেক্সট হচ্ছে তারা যে অঞ্চলগুলোতে বসবাস করত প্যালিওলিথিক পিরিয়ডে অর্থাৎ পুরাতন প্রস্তর যুগে তারা যে অঞ্চলগুলোতে বসবাস করত, আমরা মেসোলিথিক পিরিয়ডে এসে কিন্তু সেখানে একটা পরিবর্তন দেখতে পাই। কি দেখতে পাই, মেসোলিথিক পিরিয়ডে আমরা যেটা যে দেখতে পাই সেটা তাদের যে এক্সপ্যানশন হয়েছিল, তারা যে অঞ্চলটাতে বসবাস করত তাদের হ্যাবিটেশনাল সাইট অর্থাৎ তারা যে জায়গায় থাকতো সেখান থেকে তাদের হ্যাবিটেশনাল সাইটটা ইনক্রিজ করেছিল। বেসিক্যালি আমরা দেখতে পাই যে উত্তরপ্রদেশ লাগোয়া গঙ্গার যে দোয়াব অঞ্চল সেই অঞ্চলটাতে কিন্তু তারা এক্সপ্যানশন হয়েছিল। এমনকি আমরা মেসোলিথিক পিরিয়ডের বেশ কিছু নিদর্শন আমরা ওয়েস্ট বেঙ্গলেও পেয়েছি। যখন আমি তোমাদের সাইট পড়াবো তখন বলবো। হ্যাবিটেশন আছে বিরহানপুর, বর্ধমানের একটা সাইট রয়েছে, এবং সেখানেও কিন্তু আমরা মেসোলিথিক পিরিয়ডের নিদর্শন পেয়েছি। অর্থাৎ তাদের হ্যাবিটেশনটা অনেক এক্সটেন্ড করেছে, তারা ইনক্রিজ করেছে, পপুলেশন গ্রো করেছে, এটা আমরা মধ্যপ্রস্তর যুগে দেখতে পাই। নেক্সট হচ্ছে ইকোলজিক্যাল একটা চেঞ্জ ঘটে। তোমরা জানো পৃথিবী উষ্ণ হয়েছে, এর আগেই আমি বলেছি। তো পৃথিবী উষ্ণ হওয়ার ফলে বায়োডাইভার্সিটি বা জৈব বৈচিত্র্য যেটা রয়েছে, জীব বৈচিত্র্য যেটা রয়েছে, সেখানে একটা ইকোলজিক্যাল চেঞ্জ আসে, এবং সেখানেও একটা পরিবর্তন করতে শুরু করে। তাহলে আমরা ইন্ট্রোডাকশন পিরিয়ডে অর্থাৎ ফার্স্ট পয়েন্টে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে মেসোলিথিক পিরিয়ড সম্পর্কে আমরা জানলাম। সেখানে মেন যে কি পয়েন্টস গুলো রয়েছে তোমরা যখন মাইন্ড ম্যাপে মনে রাখবে, ফার্স্টলি এটা আমরা বলতে পারি যে এটা একটা ট্রানজিশনাল ফেজ, অর্থাৎ পৃথিবী উষ্ণ হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরো কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, ডেমোগ্রাফি অর্থাৎ তাদের জনঘনত্বে একটা পরিবর্তন আসছে, মানুষের লাইফস্টাইল ইনক্রিজ করছে, মানুষ বেটার হেলথ করছে, মৃত্যু হার কমে যাচ্ছে, তাদের ফুড হ্যাবিট এ পরিবর্তন আসছে, তাই না? তাদের যে অঞ্চলে বসবাস করতো সেখান থেকে তারা বিস্তার লাভ করছে। নেক্সট হচ্ছে তারা শিকার করার যে প্যাটার্ন যেটা ছিল সেখানেও একটা পরিবর্তন ঘটছে। এই যে পিরিয়ডের এটা আমরা ফার্স্টলি আলোচনা করলাম। নেক্সট আমরা দেখব যে প্যালিওলিথিক পিরিয়ডের সঙ্গে আমরা অর্থাৎ পুরাতন প্রস্তর কালে যে টুল টেকনোলজি ব্যবহার হতো সেখান থেকে কিন্তু মেসোলিথিক পিরিয়ড অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে এসে তাদের যে যে সমস্ত জিনিস তারা ব্যবহার করতো সেখানেও কিন্তু একটা পরিবর্তন আসে। টুল টেকনোলজির মধ্যে আমরা যেটা ফার্স্টলি দেখি যে তারা মাইক্রোলিথ ব্যবহার করেছে, অর্থাৎ অস্ত্রের আকার এবং আয়তন কিন্তু পরিবর্তন ঘটেছে। যেমন মেসোলিথিক পিরিয়ডের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইউজ অফ মাইক্রোলিথ ইন এ হিউজ নাম্বার, অর্থাৎ ব্যাপকভাবে মাইক্রোলিথস ইউজ হতে শুরু করেছে। মাইক্রোলিথস বলতে কি বলতে বোঝায়, মাইক্রোলিথস বেসিক্যালি তোমরা যদি সংক্ষেপে মনে রাখো ব্লেডস এবং ব্লেডস জাতীয় যে প্রোডাক্টস যেগুলো এই টাইমে ব্যবহার হতে শুরু করেছে। এবং বিভিন্ন ধরনের সিলিন্ডিকাল, মানে রেক্টাঙ্গুলার, বিভিন্ন ধরনের স্কোয়ার, ট্রপেস, হ্যাঁ, এই যে রয়েছে অর্থাৎ জিওমেট্রিক জিওমেট্রিক একটা ফেস কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের অস্ত্রে।
বা তারা যে টুলস গুলো ব্যবহার করছে সেখানে, যেমন আহ, তোমার হচ্ছে বিভিন্ন ধরনের কোর যেগুলো রয়েছে, অর্থাৎ বড় পাথর যেগুলো রয়েছে, যেগুলো প্যালিওলিথিক পিরিয়ডে ব্যবহার হতো, তারা এখানে একটা প্রেসার দিয়ে কি করতো, একটা অঞ্চলকে তারা ভেঙে নিত, দুদিক থেকে দুটো প্রেসার দিয়ে ছোট ব্লেডের মতো বেরোতো, অর্থাৎ সেটাকে মাইক্রোলিথস হিসেবে ব্যবহার করতো। অর্থাৎ তাদের একটা পরিবর্তন এসেছে, তাদের জীবন জীবিকায় একটা পরিবর্তন এসেছে। নেক্সটলি তাদের যে টুলস বানানোর যে টেকনোলজি, সেই টেকনোলজিতেও একটা পরিবর্তন এসেছে। দেখবে যুগের সঙ্গে সঙ্গে মানুষের টেকনোলজিতে পরিবর্তন আসে, তাই না? আগে আমরা কি ব্যবহার করতাম? আগে কিন্তু আমরা কেউই ভাবতাম না যে অনলাইনের মাধ্যমে এডুকেশন সম্ভব, কিন্তু এখন অনলাইনের মাধ্যমে এডুকেশন সম্ভব। তো দেখো, মানুষ যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটে। ঠিক সেই রকম এখানেও তাদের যে টুলস এবং টেকনোলজিতে কিন্তু একটা পরিবর্তন আসতে শুরু করছে। কি পরিবর্তন আসতে শুরু করছে? যে দেখো, তোমাদের আমি যখন পুরাতন প্রস্তর যুগ পড়েছিলাম তখন আমি বলেছিলাম তারা যে টুলস গুলো তৈরি করছে সেখানে কিন্তু হিট অ্যান্ড ট্রায়াল মেথড তারা ব্যবহার করছে, তাই না? এখানে কিন্তু তারা যে টেকনিকটা ব্যবহার করছে সেটা হচ্ছে প্রেসার টেকনিক, অর্থাৎ দুদিক থেকে পাথরকে দিয়ে চাপ দিয়ে ছোট ব্লেড বের করছে, মাইক্রোলিথ বের করছে, এবং যেগুলো শেপ অনেকটা জিওমেট্রিক প্যাটার্নের হচ্ছে। এই যে জিওমেট্রিক ফর্ম, এই পয়েন্টসটা আমি তোমাদের আগে আলোচনা করলাম, জিওমেট্রিক ফর্ম হতো। এবং কি হতো, এই যে প্রেসার টেকনিক ইউজ করার ফলে তাদের হতো যে মাইক্রোলিথ গুলো যে তারা উৎপন্ন করতো, অর্থাৎ অস্ত্র গুলো যে ব্যবহার করার জন্য ব্যবহার করতো, সেখানে দেখা যেত যে অনেক বেশি মানে কম পরিমাণ মেটেরিয়ালস দিয়ে বেশি পরিমাণে তারা অস্ত্র নির্মাণ করতে পারছে। এবং কোনো অস্ত্র ভেঙে গেলে বা ধার, আমাদের এখন ধরো একটা দা বা এই ধরনের কিছু রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি, তার যদি ধার চলে যায় আমরা কি করি, সেটাকে আবার ধার করে নিয়ে আসি। তারাও অনেক, তার মানে কি, নতুন দা তুমি কিনছো না, সেই দাটাকে নতুন কিনতে গেলে তোমার 500 টাকা লাগবে, ধার করতে গেলে 50 টাকা লাগবে। ঠিক এরাও কিন্তু ইকোনমিক্স হচ্ছে, এবং তারাও কিন্তু র মেটেরিয়ালস ব্যবহার করছে বিভিন্ন ভাবে। অর্থাৎ তারা সেই জিনিসগুলোকে ব্যবহার করছে, তোমার হচ্ছে কি বলে, আহ, যতটা পরিমাণে কম মানে খরচ করা ব্যবহার করা যায়। বেসিক্যালি মাইক্রোলিথ যে এর যে সাইজ সাধারণত আমরা দেখি 1 থেকে 8 সেন্টিমিটারের মধ্যে এরা হয়। এবং এরা যে বিভিন্ন ধরনের সে যে কি বলে জিনিসগুলো ব্যবহার করে থাকে, বিভিন্ন ধরনের জিনিসগুলো ব্যবহার করে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে পয়েন্ট, ট্রায়াঙ্গেল, লুনেট এবং ট্রপেস। এই ধরনের অস্ত্রগুলো তারা ব্যবহার করতে থাকে। তাদের র মেটেরিয়ালস তারা যে ব্যবহার করতো, সেই র মেটেরিয়ালস এর ক্ষেত্রেও আমরা কিন্তু একটা পরিবর্তন দেখতে পেয়েছি। বেসিক্যালি আমরা দেখতে পেয়েছি যে সাউথ ইন্ডিয়াতে কোয়ার্টজাইট পাথর ব্যবহার করছে, আমরা এর আগে দেখেছি মহারাষ্ট্রে ব্যাসল্ট প্যালিওলিথিক পিরিয়ডে ব্যবহার হয়েছে। কিন্তু এখন আমরা দেখছি এজেড, জেসপার, চ্যালসিডামি, অর্থাৎ এগুলো বিভিন্ন পাথরের এক একটা ধরন রয়েছে। এই পাথরগুলো বেশি করে ব্যবহার করা হচ্ছে, কারণ কি, এই পাথরগুলো অনেক বেশি মানে কমফোর্টেবল অস্ত্র তৈরির দিকে, মানে অনেক ধারালো, ধারটা অনেকক্ষণ থাকে, যে কারণে তারা এই ধরনের মেটেরিয়ালস গুলো ব্যবহার করছে। নেক্সট হচ্ছে তারা কি করছে, মেসোলিথিক পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ফুড হ্যাবিটেও একটা পরিবর্তন আমরা দেখেছি। টুলস টেকনোলজির মাধ্যমে তারা প্ল্যান্ট ফুড, অর্থাৎ কি ধরনের, দেখো আমরা একটা বিষয় এই টাইমে আমরা দেখেছি, একটা এভিডেন্স পাওয়া গেছে মেসোলিথিক পিরিয়ডে, সেটা অনেকটা শিলপাটার নোড়ার মতো, শিলপাটার নোড়া। তো শিলপাটা যেটা, সেটা বেসিক্যালি আমরা কি ব্যবহার করি? দেখো, প্যালিওলিথিক পিরিয়ডে অর্থাৎ প্রস্তর যুগে মানুষ মাংস খেত, তাই তো, বিভিন্ন পশুর মাংস খেত। কিন্তু এই যে পিরিয়ডটা চলে আসছে, এখানে এসে কিন্তু একটা পরিবর্তন ঘটছে। যখনই তুমি দেখছো যে তারা কোনো শিল নোড়া ব্যবহার করছে, তার মানে কি, তারা ভেজিটেবলকে, শিল নোড়ায় তো আর মাংস বাটবে না, বাটলে কি বাটবে, বিভিন্ন ধরনের ভেজিটেবল গুলো, তাই তো। এই প্রমাণ থেকে আমরা বলতে পারি যে মানুষের মধ্যে একটা পরিবর্তন ঘটছে, এবং তারা কি করছে, ভেজিটেবল বিভিন্ন ফ্রুটস তারা কিন্তু খাচ্ছে। বেসিক্যালি যে টুলস তারা ব্যবহার করেছে তার মধ্যে ব্লেড, পয়েন্ট, ট্রায়াঙ্গেল, লুনেট, ট্রপেস, এই টাইপের তারা টুলস গুলো ব্যবহার করেছে। ব্লেড, হ্যাঁ, তারপর হচ্ছে কোরও ব্যবহার করেছে। কোর মানে মূল যে পাথরটা, যে পাথরটা আমরা প্রথমেই পাই সেটাকে আমরা কোর বলি, সেই কোরটাকে ব্যবহার করেছে। এছাড়াও তোমার হচ্ছে কি বলে, পয়েন্টস, পয়েন্টস অনেকটা এরকম লম্বা টাইপের, এরকম একটু লাগানো থাকবে। হ্যাঁ, তারপর ট্রায়াঙ্গেল, তারা যে অস্ত্র ব্যবহার করতো ট্রায়াঙ্গেল এইরকম টাইপের হবে। হ্যাঁ,
লুনেট লুনেট অনেকটা হাসুয়া যেরকম হয় সেই টাইপের হবে। অর্থাৎ এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার করতে তারা শিখছে, যেটা কিন্তু আমরা এর আগের পিরিয়ডে লক্ষ্য করিনি। নেক্সট আমাদের গুরুত্বপূর্ণ বিষয় মেসোলিথিক পিরিয়ডের অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের, সেটা হলো, সরি, নেক্সট আমি তোমাদের মেসোলিথিক পিরিয়ডের যে সাবসিস্টেন্স প্যাটার্ন রয়েছে সেটা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করছি। স্টপ শেয়ারিং। তাহলে তোমরা বলো যে এই যে আমরা ক্লাসটা এতক্ষণ পর্যন্ত দেখলাম, সেখানে আমরা কি শিখলাম এবং কি পরিবর্তন ঘটলাম? তাহলে আহ, তাহলে আমরা এবার আমরা দুটো পয়েন্টস অলরেডি দেখলাম। সেখানে আমরা দেখেছি যে তাদের কিভাবে সাইটস গুলো আহ, তোমার হচ্ছে মধ্যপ্রস্তর যুগের কি বৈশিষ্ট্য ছিল এবং তাদের টুলস টেকনোলজি। নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে তাদের সাবসিস্টেন্স প্যাটার্ন, অর্থাৎ তাদের জীবন জীবিকায় কি রকমের ছিল। বেসিক্যালি আমরা প্যালিওলিথিক পিরিয়ডের সঙ্গে, তোমরা এর আগের ভিডিওতে প্যালিওলিথিক এর সম্পর্কে জানবে, সেটা দেখে তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। দেখো সেখানে আমি বলেছিলাম তারা বেসিক্যালি তারা থাকছে সেটা হচ্ছে খোলা আকাশের নিচে। কিন্তু মধ্যপ্রস্তর যুগে এসে একটা পরিবর্তন ঘটছে। কি পরিবর্তন ঘটছে? মানুষ কিন্তু খোলা আকাশের নিচে থেকে একটু ডেভেলপ করছে তাদের জীবন ও জীবিকায়। তারা সেমি পার্মানেন্ট স্ট্রাকচার, অর্থাৎ দুটো লাঠি দিয়ে, হ্যাঁ, এরকম করে একটা ঘেরার মতো দিয়ে সেমি পার্মানেন্ট, অনেকটা কুঠিরের মতো এই ধরনের স্ট্রাকচারে তারা বসবাস করছে। এছাড়াও আহ, আমরা বিভিন্ন পট হোলস দেখেছি, বিভিন্ন ধরনের গুহা দেখেছি, গর্ত করেছে, হ্যাঁ, তারপর গুহা দেখেছি, সেখানে তারা কিন্তু সেমি পার্মানেন্ট ভাবে অর্থাৎ কিছু দিনের জন্য বসবাস করছে। এই যে সেমি পার্মানেন্ট যে স্ট্রাকচার গুলো, এগুলো কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এবং ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বৈশিষ্ট্য সাবসিস্টেন্স প্যাটার্নে, অর্থাৎ তাদের জীবন ও জীবিকায়। নেক্সট মোস্ট গুরুত্বপূর্ণ, দেখো প্যালিওলিথিক পিরিয়ডে কিন্তু আমরা কখনোই বলিনি যে তারা এনিম্যাল ডোমেস্টিকেশন করছে। মনে রাখবে, পুরাতন প্রস্তর যুগে কিন্তু কখনোই এনিম্যাল ডোমেস্টিকেশনের কথা আসেনি। মধ্যপ্রস্তর যুগে এসে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এনিম্যাল ডোমেস্টিকেশনেরও নিদর্শন আমরা পাচ্ছি, অর্থাৎ পশুকে মানুষ গৃহপালিত পশুরও নিদর্শন পাচ্ছি, এবং তার পাশাপাশি মানে ওয়াইল্ড এনিম্যাল অর্থাৎ জংলি পশুরও আমরা নিদর্শন পাচ্ছি। অর্থাৎ একদিকে যেমন গৃহপালিত পশু এবং জংলি পশু দুটোরই নিদর্শন কিন্তু আমরা মধ্যপ্রস্তর যুগে পেয়ে থাকি। বেসিক্যালি পুরাতন প্রস্তর যুগে আমরা কিন্তু ওয়াইল্ড এনিম্যাল অর্থাৎ বন্য পশুর কথা আমরা জানি, কিন্তু ডোমেস্টিকেশনের কথা আমরা জানি না। এই মধ্যপ্রস্তর যুগে এসে ফার্স্ট আমরা দেখছি ডোমেস্টিকেশনের কথা। নেক্সট হচ্ছে বারিয়াল প্র্যাকটিস, অর্থাৎ কবর দেওয়ার পদ্ধতি। তো এই কবর দেওয়ার বারিয়াল প্র্যাকটিসে কিন্তু আমরা মেসোলিথিক পিরিয়ডে দেখছি, এবং খুব গুরুত্বপূর্ণ বারিয়াল, হিউম্যান বারিয়াল থেকে তুমি যদি কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে যাও, বিশেষত ইউজিসি নেট বা সেট, সেখানে বারিয়াল থেকে কোশ্চিন আসে। মানে এদের এই জায়গাটা খুব পছন্দের। তোমরা যদি 10 ইয়ার্স এর কোশ্চেন দেখো তাহলে দেখবে যে বারিয়াল থেকে অনেকবার কোশ্চিন এসেছে এই প্রি হিস্ট্রি পিরিয়ডে। তো যাই হোক, এই বারিয়াল প্র্যাকটিস কিন্তু মেসোলিথিক পিরিয়ডে আমরা লক্ষ্য করছি। বিভিন্ন ধরনের বারিয়াল অর্থাৎ বিভিন্ন ধরনের কবর আমরা লক্ষ্য করছি। কোথাও দেখতে পাচ্ছি এক্সটেন্ডেড বারিয়াল, হ্যাঁ, এক্সটেন্ডেড বারিয়ালটা কি, আবার কোথাও ফ্র্যাকশনাল বারিয়াল। দেখো ফার্স্ট আমি এক্সটেন্ডেড বারিয়ালটা বলবো এবং তারপরে ফ্র্যাকশনাল বারিয়ালটা বলবো, এবং তারপরে আমি তোমাদের বলবো কোথায় কি ধরনের জিনিস পাওয়া গেছে। ঠিক আছে? তো দেখো এক্সটেন্ডেড বারিয়ালটা কি রকম। এক্সটেন্ডেড বারিয়ালটা হচ্ছে পুরো শরীরটাকে, হ্যাঁ, তোমার হচ্ছে এক্সটেন্ডেড বারিয়াল হচ্ছে মানে
পুরো শরীরটাকে নিয়ে কবর দেওয়া। হ্যাঁ, সেটাকে ব্যাক ফেস করে পিছন দিকে উল্টে দিয়ে মুখটাকে উপরের দিকে এরকম করে দিয়ে তোমার হচ্ছে কি বলে পুরো শরীরকে যখন আমরা কবর দেই সেটাকে আমরা বলি এক্সটেন্ডেড বারিয়েল। ফ্র্যাকশনাল বারিয়েল কি? ফ্র্যাকশনাল বারিয়েল হচ্ছে কিছু হাড়কে নিয়ে সেটাকে একটা বারিড করা বা সেটাকে কবর দেওয়া, তার মানে পুরো শরীরকে কবর দেওয়া আর কিছু হাড়কে কবর দেওয়া। আমরা দুই ধরনেরই নিদর্শন পাই। তাহলে দেখো এখানে একটা মোস্ট গুরুত্বপূর্ণ বারিয়েল প্র্যাকটিসের মধ্যে হিউম্যান বারিয়েলের মধ্যে কোথায় গেল? হিউম্যান বারিয়েলের মধ্যে সেটা হচ্ছে এক্সটেন্ডেড বারিয়েল এবং ফ্র্যাকশনাল বারিয়েল। তাহলে দেখো কিছু এক্সটেন্ডেড বারিয়েল আমরা দেখছি, কিছু জায়গায় ফ্র্যাকশনাল বারিয়েল দেখছি। এইখান থেকে আমরা কি অনুমান করতে পারছি? যে এদের সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে, মানুষগুলোর সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে, অর্থাৎ তারা ডিফারেন্ট এথনিক গ্রুপের মধ্যে রয়েছে, তাদের গ্রুপের মধ্যে একটা পরিবর্তন রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে ডিফারেন্ট এথনিক গ্রুপ, ডিফারেন্ট কালচার আমরা ডেভেলপ করতে শুরু করেছি। নেক্সট হচ্ছে মেসোলিথিক পিরিয়ডে, যেমন আমি তোমাদের বলি বেশ কিছু, যেমন সরাই নহর রায়ে আমরা কিছু গ্রেভ পেয়েছি। হ্যাঁ, তারপর আরো আমি তোমাদের যখন পরে সাইটস গুলো নিয়ে আলোচনা করবো সেখানে বলবো সরাই নহর রায়, মাদাদাহা, হ্যাঁ, দমদমা, বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি, যেমন লাঙ্গাজ, ভাগর, শহর, যে ইয়ে কি বলে সরাই নহর রায়, এই সমস্ত জায়গায়, এগুলো সব মেসোলিথিক সাইট অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের নিদর্শন এই সব জায়গায় পাওয়া গেছে। এবং এই তিনটে জায়গাতেই আমরা কিন্তু বারিয়েল দেখেছি, তাদের কবর দেখেছি। নেক্সট হচ্ছে সোসাইটি ফরমেশনের কনসেপ্ট আমরা কিন্তু দেখতে পাই। সোসাইটি ফরমেশনের কনসেপ্ট আমরা কি করে এই বারিয়েল প্র্যাকটিস থেকে আমরা দেখতে পাই। যেমন সরাই নহর রায়ে আমরা দেখতে পেয়েছি যে দুজোড়া মেল, হ্যাঁ, এবং ফিমেল, মানে মেলের সঙ্গে ফিমেল রয়েছে। তো অনেকে অনুমান করেছে, বিশেষত তোমার হচ্ছে আর কে ভর্মা বলেছে যে এরা, এদের মধ্যে রিলেশন রয়েছে হাজব্যান্ড ওয়াইফের, অর্থাৎ ফ্যামিলি কনসেপ্ট গ্রো করতে শুরু করেছে, সোসাইটি ফরমেশন করতে শুরু করেছে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের যে মেসোলিথিক যে আর্ট গুলো পাই, হ্যাঁ, সেই মেসোলিথিক আর্টের মধ্য দিয়ে যেমন বিভিন্ন ধরনের চাইল্ড ব্রড, হ্যাঁ, তারপর হচ্ছে কি বলে বারিয়াল সিরেমনি এসব রয়েছে, হ্যাঁ, সেক্সুয়াল ইউনিয়ন, এই ধরনের যে ছবিগুলো রয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এদের মধ্যে একটা ফ্যামিলি কনসেপ্ট গ্রো করেছিল। নেক্সট হচ্ছে রিচুয়াল প্র্যাকটিস আমরা দেখতে পাই। আমরা তোমার হচ্ছে কি বলে মাদাদাহাতে তোমার একটা কবর পাই এবং সেখানে কবরের মধ্যে আমরা দেখি যে অর্নামেন্টস সহ মানুষকে কবর দেওয়া হয়েছে। অর্থাৎ অর্নামেন্টস সহ কখন কবর দেওয়া হয়, তার মানে কি, যে মৃত্যু পরবর্তী তারা একটা জগৎ সম্পর্কে ভাবছে, যে যাদেরকে যে ধরনের অর্নামেন্ট গুলো দিয়ে দেওয়া হচ্ছে হয়তো সেটা পরের জন্মে সে ভোগ করতে পারবে। তার মানে কি জন্মান্তর এবং এই যে ভোগ করা, এই যে প্র্যাকটিস গুলো, অর্থাৎ এই বিশ্বাস, রিচুয়াল কিন্তু বিশ্বাস, মানে প্র্যাকটিস কিন্তু এই টাইমে দেখতে পাচ্ছি, যেটা আমরা প্যালিওলিথিক পিরিয়ডে বা প্রস্তর যুগে আমরা লক্ষ্য করিনি। নেক্সট হচ্ছে তারা বিভিন্ন ধরনের মিট, যেমন মাংস তো ভক্ষণ করতে হয় কারণ তারা পশু শিকার করতো, প্লাস এর সঙ্গে সঙ্গে ভেজিটেবল অর্থাৎ বিভিন্ন ধরনের শাকসবজি খাওয়ার নিদর্শন আমরা পেয়েছি। কিভাবে? যে আমরা যে বিভিন্ন ধরনের হাড়গুলো পেয়েছি, তাদের দাঁতের স্ট্রাকচার এবং তাদের দাঁতের অ্যানালাইসিস করে, ফানেল অ্যানালাইসিস করে, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে বোঝা গেছে যে তারা ভেজিটেবল কনজিউম করতো। তাহলে আমরা তাদের যে সাবসিস্টেন্স প্যাটার্ন সম্পর্কে যদি আমরা দেখি, অর্থাৎ তাদের জীবন জীবিকা কেমন ছিল, ফার্স্টলি আমরা কি দেখলাম, আমি তোমাদের একটু অন্য কালিতে ড্র করে দিচ্ছি। দেখো, ফার্স্টলি আমরা যেটা দেখেছি, তারা সেমি পার্মানেন্ট স্ট্রাকচার, অর্থাৎ তারা কেবল ঘর তৈরি করতে শিখছে, তারা বিভিন্ন ধরনের মানে গুহায় বসবাস করছে, গৃহস্থালী পশুর আমরা নিদর্শন পাচ্ছি, তাদের মধ্যে বিভিন্ন ধরনের কবরের যে সিস্টেম, কবরগুলোর অনেকগুলো রকম রয়েছে, কোথাও ফ্র্যাকশন রয়েছে, কোথাও এক্সটেন্ডেড রয়েছে, মানে কোথাও পুরো শরীরকে কবর দেওয়া হচ্ছে, কোথাও বা কিছু হাড়কে কবর দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যে বিভিন্ন গ্রুপ, সোসাইটির গ্রুপ ফরমেশন, সেটা কিন্তু এই মেসোলিথিক পিরিয়ডে তার নিদর্শন পাওয়া যায়। ফ্যামিলি কনসেপ্টের আমরা নিদর্শন পাই, সোসাইটি ফরমেশনের আমরা নিদর্শন পাই এই মধ্যপ্রস্তর যুগের যে চিত্রকলা সেখান থেকে। তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের ধর্মীয় প্রথা নিদর্শন আমরা কিন্তু পেয়ে থাকি। এই গেল আমাদের বেসিক্যালি তাদের মধ্যপ্রস্তর যুগের সাবসিস্টেন্স প্যাটার্ন। নেক্সট হচ্ছে আমরা কিছু সাইট, আমি সব সাইট এখানে তুলে আনতে পারিনি, কিছু গুরুত্বপূর্ণ সাইটস এবং তাদের কি পাওয়া গেছে সেই জায়গাটা আমি তুলে এসেছি। এটি বেসিক্যালি
ফ্যাকচুয়াল টাইপের, কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য বা মেসোলিথিক পিরিয়ড পড়ার জন্য একটা গুরুত্বপূর্ণ। সেখানে হচ্ছে চোপানি মান্ড। চোপানি মান্ডতে আমরা হ্যান্ড এক্স পটারি পেয়েছি, সেখানে ওয়াইল্ড অ্যানিম্যালের বোন পেয়েছি। সরাই নহর রায়, এটাও একটা মধ্যপ্রস্তর যুগের সাইট, যেখানে আমরা জিওমেট্রিক মাইক্রোলিথ পেয়েছি, অর্থাৎ ট্রায়াঙ্গেল, ট্রপেজ, কোথাও ত্রিভুজাকার, কোথাও চৌকা, মানে তোমার হচ্ছে আয়তাকার, হ্যাঁ, বিভিন্ন কোথাও তোমার হচ্ছে লুনেট টাইপের আমরা দেখেছি। এখানে 11টা হিউম্যান বারিয়েল পাওয়া গেছে। মাদাদাহাতে 28টা হিউম্যান বারিয়েল পাওয়া গেছে। বিরহানপুর গুরুত্বপূর্ণ, ওয়েস্ট বেঙ্গলের বিরহানপুর, এবং সেখানে মধ্যপ্রস্তর যুগের মানুষ বসবাসের নিদর্শন পাওয়া গেছে, এবং সেখানে যে তারা টুলস মেকিং করতো তার ফ্যাক্টরি সাইট, অর্থাৎ সেখানে পাওয়া গেছে। ভাগড়ে ডোমেস্টিক ক্যাটেলের নিদর্শন পাওয়া গেছে, এটা নেট সেটেও পরীক্ষায় বারবার এসেছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ওই কোশ্চিনটা এসে থাকে। ডোমেস্টিক ক্যাটেল অর্থাৎ গৃহস্থালী পশুর নিদর্শন পাওয়া গেছে। লালহাজে মাইক্রোলিথ পাওয়া গেছে, এবং ভীমবেটকা একটা গুরুত্বপূর্ণ সাইট যেখানে মেসোলিথিক পেন্টিং জানা গেছে, এবং সেখানে পেন্টিং থেকে আমরা অনেক কিছু জানতে পারছি, তাদের জীবন জীবিকা। হ্যাঁ, তারা যে এই যে তোমাদের আমি বললাম তারা যে ভেজিটেবল ছিল, তারা হানি কালেকশন করতো, এই যে এগুলোর নিদর্শন আমরা কোথায় পাচ্ছি, কিভাবে বুঝতে পারছি? তারা মধু সংগ্রহ করতো, তারা যে বিভিন্ন ধরনের ভেজিটেবল ইয়ে করতো। তো এখনো চাষাবাদ শুরু হয়নি, কিন্তু তারা সংগ্রহ করতো। হ্যাঁ, তো সংগ্রাহক এই নিদর্শনগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের যে মেসোলিথিক যে আর্ট রয়েছে, যে বিভিন্ন ধরনের চিত্রকলাগুলো রয়েছে সেখানে ফুটে উঠেছে। এর আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের আর একটু বলে নেই, এর সাইটগুলোর নিদর্শন আমরা দেখি। দেখো, মেসোলিথিক সাইট এখানে রয়েছে, তোমাদের আদমগড়ের কথা বলেছি। হ্যাঁ, এখানে রয়েছে ভীমবেটকা, গুরুত্বপূর্ণ সাইট। এই ধরনের সাইটগুলো রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কিন্তু এদের সাইটগুলো ছড়িয়ে গেছে। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এর নেক্সট পরবর্তী ক্লাসে, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যদি অফলাইনে হিস্ট্রি যে মেজর কোর্স রয়েছে তার যদি টিউশন বা কোচিং নিতে চাও, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরের সঙ্গে যোগাযোগ করবে। ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।